প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। আপনারা নিয়মিত যারা এই অনুষ্ঠান দেখেন তারা জানেন যে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সংযুক্ত হই। আমাদের স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ অতিথি। আমরা বরাবর অনেক বিষয় নিয়ে এই অনুষ্ঠানটি করে থাকি, কিন্তু সম্প্রতি আমাদের মায়েদের স্বাস্থ্য নিয়ে যেই চাহিদা এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, আমরা একটু চেষ্টা করি নারী স্বাস্থ্য নিয়ে কথা বলবার জন্য। আমরা আজকে সংযুক্ত হব নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের দিলজুয়ানি গ্রামে। আমাদের সঙ্গে আছেন আমার সহ উপস্থাপক হিসেবে যিনি আজকে আছেন বাসিলা দাখিল মাদ্রাসার শিক্ষিকা নুরুন্নাহার আপা। নুরুন্নাহার আপা সহযোগিতা করবেন। ডাক্তার জাকির রহমান আমাদের সঙ্গে আছেন, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, এবং নতুন করে আর পরিচয় আর বিশেষণ দেবার কোনোই দরকার নেই। অনেকেই আপনারা ডক্টর জাকির রহমানের চিকিৎসা বা ব্যবস্থাপত্র নিয়ে থাকেন, এবং যেসব এলাকায় তিনি সরাসরি সংযুক্ত হয়ে স্পেসিফিক হয়তো রোগীকে চিকিৎসাপত্র দেন, এর বাইরেও অনেকে অনেক জায়গা থেকে প্রশ্ন করেন। ডাক্তার জাকির রহমানের ফোন নাম্বার আমাদের কাছ থেকে নেন, তার পরামর্শ নেবার জন্য অনেকের সঙ্গে যোগাযোগ করে থাকেন। যাই হোক, আমাদের কানেক্টিং বাংলাদেশের আমরা টিম মেম্বার হিসেবে সবসময় পাই অনেক কৃতজ্ঞতা আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমি একটু নুরুন্নাহার আপার কাছে যাই। আসসালামু আলাইকুম নুরুন্নাহার আপা। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন দিদি? জি ভালো আছি। আমাদের খুব ভালো লাগতেছে আপনাদের সাথে কথা বলতে পেরে, আপনার সাথে দেখা হয়ে। আপনি তো এসেছেন প্রত্যন্ত এলাকা, খুব ভালো লাগতেছে আমাদের। টেলিভিশনে উপস্থাপনা করতেছেন, বুঝতেছেন তো? জি আপা, বুঝতেছি। এর আগে তো কোনোদিন করি নাই, আমি আজকে প্রথম করতেছি। আপনার সহায়তায় দেখি কেমন হয়। আমি প্রথম করতাম, তখন আমার ভয় লাগতো, কিন্তু আপনি তো খুব সুন্দর হাসি খুশি সাবলীল, একটু ভয় লাগতেছে না ক্যামেরার সামনে? ব্যাপারটা কি? নিজেদের এলাকা না, বাড়িতে, আমার বাড়িতে অনুষ্ঠান। ও আচ্ছা আচ্ছা, সামনে এতগুলো ক্যামেরা, লোকজন, এগুলো কিছুই মনে হচ্ছে না, তাহলে না? এগুলো কিছুই মনে হচ্ছে না। আপনাকে দেখে আমি আরো খুশি আছি আর কি। আমাকে দেখে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ। নুরুন্নাহার আপা, বাসিলা দাখিল মাদ্রাসায় আপনি পড়ান? জি জি। আপনাদের শিক্ষিকা কতজন এই মাদ্রাসায়? আমরা 3 জন আছি। আমি বিএসসি বায়োলজি, আর 2 জন আছে, একজন ইংলিশের আর একজন তথ্য প্রযুক্তি। সব মিলে শিক্ষক কতজন? টোটাল স্টাফ হচ্ছে 16 জন। খুবই ভালো লাগতেছে। এই যে এখন যে সময়ে বসে কথা বলছি আমরা, নিশ্চয়ই গোটা বাংলাদেশের অবস্থা জানেন, তাই না? জি জি জানি। আমরা যখন নাকি যে এই ঢাকায় যে গুলশানের ঘটনা বা কল্যাণপুরের ঘটনা, শোলাকিয়ার ইত্যাদি, যখনই জঙ্গি ইত্যাদি বলি, তখনই মাদ্রাসা থেকে তারা হঠাৎ করে এরকম, এটা যে একটা ভুল ধারণা, আমরা সেটাই প্রমাণ করার চেষ্টা করতেছি। আমরা জঙ্গি বিরোধী যা যা প্রোগ্রাম আছে আমরা সবগুলোতে অংশগ্রহণ করতেছি। হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি যাতে মাদ্রাসার কোনো ছাত্র এ ধরনের কোনো কিছুতে জড়িয়ে না পড়ে বা না যায়। আসলে তো শুধু মাদ্রাসাই না, এখানে তো বড় বড় ভার্সিটির ছাত্রদেরকেও আমরা দেখতে পাচ্ছি। আমরা যদিও আলোচনা করছি বড় বড় ভার্সিটির এরা আছে, কিন্তু আমরা এই যে গত কয়েকদিন ধরে যে জঙ্গিদের যে গ্রুপগুলো দেখি, তার মধ্যে সব মিলানো মেশানো। এই কল্যাণপুরের ঘটনা, সেখানে মাদ্রাসাও যেমন আছে, সেরকম সাধারণ দোকানদার সেও আছে, উচ্চবিত্ত বা এনএসইউ, সব মিলানোই আছে। এখন কোনো দিক থেকে তো আর বাকি থাকতেছে না। এখন একজন মা হিসেবে, শিক্ষিকা হিসেবে আপনি এই ব্যাপারটা আমরা যাতে ফাইট করতে পারি, আপনি কি বলবেন আমাদের? অবশ্যই জঙ্গিবাদকে আমরা না বলবো, জঙ্গিবাদ না, সন্ত্রাস না। আমরা সুস্থ একটা সুন্দর রাষ্ট্র চাই, দেশ চাই। আমারও 2টা ছেলে, আমিও ভাবনায় থাকি যে কি করব। আমরা চাই যে সবার ছেলেকে নিয়ে সব ফ্যামিলি যাতে গর্ববোধ করতে পারে। অনেক বাবা মাই তো খুব ধিক্কারের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে যে আমার সন্তান এমন কিছু কাজ করলো যার জন্য আমি খুব লজ্জিত। এরকম যাতে আমরা পরবর্তীতে আর না দেখতে পাই, আমরা এটাই আশাবাদ। এরকম একটা অবস্থা তৈরি হলো কেন? আমরা কি নজর দেই নাই নুরুন্নাহার আপা? মানে ছেলেগুলার এক একজনের 18-19 বছর বয়স, তার মানে কি একটা সন্তান শুধু জন্ম দিলাম, তারপরে খালি পড়তে পাঠালাম, মাদ্রাসায় দিলাম অথবা ইউনিভার্সিটিতে পাঠালাম, তাইলেই কি দায়িত্ব শেষ? মানে এখানে তো মায়েদের ভূমিকা অনেকখানি বেশি, তাই নয় কি? বোন, মা, পরিবারের বন্ধন, আমরা যেটা বলি, বাংলাদেশ তো সবার সাথে জড়াজড়ি করে থাকার মতো একটা দেশ, তাই না? উদাহরণ বাংলাদেশ। হ্যাঁ, উদাহরণ। তো সেই দেশে এরকম করে আলাদা আলাদা হয়ে গেল, এবং তারা তাদের মতন করে
মানে কি বলবো, এটাকে বিতর্কিত। এটা খুব দুঃখজনক। আমারও খুব চিন্তা হয় যে আসলে সন্তানদেরকে কিভাবে আমরা সঠিক পথ পরিচালিত করব। যদিও আমি পথ পরিচালিকা একজন, তারপরেও আমি ভয়ে থাকি যে আসলে কোন পথে দিব বাচ্চাদেরকে, কোথায় রাখবো, কিভাবে, মানে টোটাল দেশের কোথায় যে নিরাপত্তা এটাই তো আমরা বুঝতে পারতেছি না। এত নিরাপত্তার মধ্যেও এত অনিরাপত্তা, এই যে একটা অবস্থা। আপনারা যেহেতু সাংবাদিক, আপনাদের উপরে আমাদের একটু না না, এটা কি অনিরাপত্তার কারণে, নাকি এই যে দিনে দিনে তারা মানে ধরেন একটু দূরে চলে গেছে, তারা তাদের মতন করে একটা অন্যরকম করে একটা মতবাদ একটা তৈরি করতেছে, তারা মনে করতেছে এই দুনিয়া কিছু না, তারপরে মায়ের পায়ের নিচে বেহেশত না, তারা মনে করতেছে যে নারীর শাসন আমরা মানব না। তো এই রকম একটা দেশে তারা যে ভিতরে ভিতরে এগুলা করতেছে, সেটার জন্য আমাদের খেয়াল রাখার জায়গাটা আমি একটু বলছি। প্রত্যেকটা বাচ্চাদেরকে আমাদের পরিবার থেকেই, মানে ওই গোড়া থেকেই তাদেরকে সে করেই বুঝাইতে হবে যে এই ভুল পথে তোমরা পরিচালিত হবে না। এটা কেউ না কেউ ব্রেন ওয়াশ করতেছে বাচ্চাদেরকে, ছোট কোমলমতি বাচ্চাদেরকে, যাতে ওই পথে তারা ইনভলভ না হয়। ওদেরকে আমাদের এটা ওই মায়েদের, বোনদের, টিচারদের সবারই দায়িত্ব যে বাচ্চাদেরকে সঠিক রাস্তাটা দেখায় দেওয়া। স্যার, আপনি কিছু বলবেন কিনা? নুরুন্নাহার আপার কথা আমার চমৎকার লাগছে আমার কাছে। মায়েরা একেবারে চোখ কান খোলা রাখলে, বা এই যে দায়িত্ব নিয়ে নুরুন্নাহার আপাই এগিয়ে এসছেন। উনি শুধু ওনার দুইটা ছেলে তা নয়, আশেপাশে তার স্টুডেন্টরা যারা আছে তারা যাতে মিসগাইডেড না হয়। আর ইন্টারেস্টিং হলো বাসিলা দাখিল মাদ্রাসার শিক্ষিকা, অথচ এইসব জঙ্গিগুলা মাদ্রাসাগুলোকেই মানে ভালনারেবল করে দিচ্ছে। আমরা অনেক সময় বলছি মাদ্রাসার ছেলেরা সব জঙ্গি হয়ে যাচ্ছে, সিঙ্গেল আউট করছি তাদেরকে। আসলে মাদের ভূমিকা তো এখানে আছেই, তবে আমার যেটা মনে হয় বাচ্চাদেরকে আসলে তো আপনি কতদিন শাসন করবেন বা কি করবেন। আমার যেই জায়গাটা, মানে আমার মনে হয়েছে যে এই জায়গাটা আসলে এরকম হওয়া উচিত যে ভালো হোক, মন্দ হোক, খারাপ হোক, রাগের ব্যাপার হোক, সমস্ত কিছুই শেয়ার করা শেখানো। যে মা বা বাবা, আমি নির্ভয়ে আমি একটা খুব খারাপ কাজ করলাম, কিন্তু এইটা আমার মাকে বলার মতন সাহস এবং মার সাথে সম্পর্ক বা বাবার সাথে সম্পর্কটা এমন হওয়া উচিত যে আমি জানি যে ভাই বোন, হ্যাঁ, যে আমি এই জিনিসটা করার পরে আমি বললে এটাকে শুধরানোর আমার একটা সুযোগ আছে। প্লাস ধরেন আমাকে ওনারা অন্যভাবে নেবেন না, ভুল ত্রুটি তো হইতেই পারে, বা আমি একটা খারাপ কাজ করে ফেলছি সামহাও একটা কোনো একটা সিচুয়েশনে পড়ে, এইটাকে বলার সৎ সাহসটা যেন, এই সম্পর্কটা, ফ্রেন্ডলিনেসটা আমাদের আসলে যান্ত্রিক জীবনে এটা খুব অভাব। মানে এখানে কি টেকনোলজি বা টেকনোলজি তো একটা আছে, যান্ত্রিকতার একটা কোনো ব্যাপার, ওইটা তো ধরেন অনেক সময় ব্যয় করছে ওইদিকে, এগুলি তো আছে। কিন্তু আপনি একটা ইউনিভার্সিটিতে পড়ে ছেলেকে কতটুকু শাসন করবেন বা আপনি কতটুকু চোখে চোখে রাখবেন, এটা খুব নিয়ার টু ইম্পসিবল, মানে সম্ভব না এগুলা এইভাবে। ক্লাস টাইমিং, কোচিং, এইটা সেটা নানান কিছু তো, কিন্তু তারপরেও যেন একটা দিনের শেষে একটা শেয়ার করা, আজকে কি কি ঘটলো, কি খারাপ ভালো, কোনটা কোন দিকে যাওয়া উচিত, কি করা উচিত, এগুলো যে খুব একটা ফ্রেন্ডলি টার্মসের মাধ্যমে এটা করতে হবে। এটা আপনি শাসন বা না করে বা, এটা আমার মনে হয় না আজকালকার যুগে। এটা একটা লম্বা প্রসেস যে এখন থেকে হয়তো আরেকটু বেশি যত্নবান হওয়া। কিন্তু ইতিমধ্যে আমরা যেটা একটু ভয়ের মধ্যে আছি, নুরুন্নাহার আপা ভালো বলতে পারবেন, নাটোরে যে কারণে আমরা এই অনুষ্ঠানটি করছি, যে গুলশান ঘটনার পরপরই আমার সহকর্মী জোসেফ ভাই তিনি ওখানে একটি স্টোরি করেছিলেন। মানে উনি অনেক সেন্সিটাইজড, অনেক সচেতন একজন সাংবাদিক। উনি ওখানকার স্টোরি করেছে যে 44 জন মিসিং। তারপর এই মিসিংয়ের এই স্টোরিটা করার পরে, নিউজটা দেওয়ার পরে অনেকে আবার ফেরত এসছে, আমরা সেটারও ফলো আপটা জানিয়েছি। এখন এই যে মা খালাদের কাছে একটু জানতে চাই, এই যে হঠাৎ হঠাৎ করে চলে যায়, তারপরে আমরাও মনে করি যে কাজ করতেছে, কোনো হয়তো মালয়েশিয়া গেছে, হয়তো বা অমুক জায়গায় গেছে, আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে নিজের ইচ্ছা হলে ফোন করে, টাকাটা তো পাঠায়, এখন যেই দিকেই যাক, জঙ্গি হোক নালে কি হোক, অনেকে আমরা আসলে এই জেনেও না জানার ভান করে এই পাপটাকে উৎসাহিত করি না, বলেন তো খালারা? আমরা এটা মনে করব যে যদি কোনো ছেলে বা মেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এবং তারা 2 দিন বা 4 দিন বাড়িতে না আসে, তারা কোথায় গেল, কি করলো, সেই হিসাবে বাবা মা হিসাবে বা গার্জেন হিসাবে আমরা খুব চিন্তিত।
এখানে আমাদের করণীয় তারা কোথায় গেল কি করলো সেই খোঁজখবর নেওয়া। তারপরে এই যে মনে করেন তারা ফেসবুক চালায়, ইন্টারনেট চালায়, এখন তারা ফেসবুকে বলতেছে যে মা আমি অমুক জায়গায় আছি, আমার কাছে কিছু টাকার দরকার, টাকা পাঠিয়ে দাও। অনেক বাবা মা আছে যে টাকা পয়সা নাই, দিতে পারছে না, তারা দিচ্ছে না। কিন্তু যারা আছে তারা তো দিচ্ছে, কিন্তু তার সন্তান যে কোথায় আছে কি করতেছে এটা কিন্তু কেউ খোঁজখবর নিচ্ছে না। কোনো কি পরামর্শ আছে বলেন তো? যারা কোনো কাজকর্ম করে না, শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, তারা কোথায় যায় কি করে? তাহলে এই যে ছেলে মেয়ে কি করতেছে, কোথায় টাকা পয়সা পাচ্ছে, তারা কি কোথায় কি করবে, কোথায় থাকবে, কোথায় খাবে, বা এখন কোথায় আছে, আমরা যদি সেই জিনিসটা খেয়াল না রাখি, সেই জিনিসটা যদি তৎপর না রাখি, তাহলে কিন্তু এভাবেই ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যায়। মানে অনেক সময় তো একটু অসুবিধা হয় যে অসুবিধা আপনার হয়। আপনার আমার পক্ষে তো এতটা তো ওদের জবাবদিহি করা, পিছে পিছে ঘোরা, সেগুলি তো হয় না। আবার অনেক মা বাবারা আছে মনে করে আচ্ছা ঠিক আছে আমার ছেলে তো বোধহয় ফেসবুক দেখা সে বড় লোক হয়ে যাইতেছে, অথবা আমার টাকার পয়সা লাগে, সে তো হয়তো ইংরেজি জানতেছে, ইত্যাদি নানা রকমের যতটুক না আছে তার চেয়েও বেশি অনেক কিছু চায় ছেলে মেয়েদের কাছ থেকে, সেটাও অনেকটা দায়ী না? আমি মনে করি যে ওরকম বাবা মা যাতে কোনো বাবা মার মনে যাতে ওরকম কিছু না হয়। আমি মনে করবো সব বাবা মা যাতে তৎপর থাকে যে আমার ছেলে মেয়ে যাতে এগুলো না চালায় বা এই দিকে না যায়। ফেসবুক ইন্টারনেটে তো সুবিধাও আছে, তারা অনেক ভালো কিছুও পায়, খবর টবরও পায়। সুবিধা এখন আছে। তো এই তথ্য প্রযুক্তির যুগ, ইন্টারনেটটা না চললে তো আপনারা আমি দেখতেও পারতাম না। হ্যাঁ সুবিধা আছে। আমি বলছি যে আমাদের পরিবারের সবার একটু নৈতিকতার জায়গা আছে, যে আমার ছেলেটা হয়তো কোনো জায়গায় গিয়ে ফোন করে মিথ্যা কথা বলতেছে, তারে আমি কোনো চ্যালেঞ্জ করলাম না, বলতেছে আমি আছি মালয়েশিয়া, তোরে তো আমি পাঠাই নাই মালয়েশিয়া, তুই মালয়েশিয়া কেমনে, অথবা জিজ্ঞেসই করলাম না তুমি কি সিরিয়া না মালয়েশিয়া, জিজ্ঞেসই করলাম না, ছেলে তো ভালো আছে, চেহারা ছবি বিদেশির একটা ছবি দিয়ে দেখায় দিচ্ছে। হ্যাঁ এটাও আমাদের এগুলা বোঝার ভুল, বোধহয় আমরা আমাদের বুঝতে পারছি না, দেখতে পারছি না সে কোথায় আছে কিভাবে আছে। এখন এখানে আমাদের গার্জেন হিসেবে ইন্টারনেটের বা ফেসবুকের দরকার আছে। আচ্ছা যাই হোক, আমরা আপনাদের এই যে আমাদের ডাক্তার সাহেব বসে আছে, এই আলোচনার ফাঁকে ফাঁকে এগুলোও শুনবো, নাটোরের মায়েরা কিভাবে এটাকে মানে এই প্রতিহত করতেছে জঙ্গিবাদ, সেটা আমরা কথা শুনবো। সমস্যাটা বলে ফেলেন ডাক্তার সাহেবকে। আমি লিপি, আমার আজকে 7 মাস হয়, মিন্স ক্লিয়ার নেই। আচ্ছা বয়সটা একটু বলবেন? 33। আপনার বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ দুটো, একটা ছেলে একটা মেয়ে। তো এমনি কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেন না? হ্যাঁ করি। ইনজেকশন টিনজেকশন নিয়ে না না নাকি পিল tablet? ব্যবহার করি। শারীরিক আর কোনো সমস্যা আছে যেটার থেকে মনে হয় যে এটা থেকে এটা হইতে পারে? তলপেটে কিছু একটু একটু ব্যথা করে, আর এভাবে শারীরিক ব্যথা হলো আমার মেরুদণ্ডের হাড়ে একটু সমস্যা, মাথার হাড়ের সমস্যা। ছোট বাচ্চার বয়স 9 বছর। আমার মনে হয় আপনার কোনো একটা হরমোনাল সমস্যা থাকতে পারে। হ্যাঁ, তো সেটা থাকুক বা না থাকুক, আপনি এখন 21 দিনের কোনো একটা পিল খান, জি মার্বেলন বা কোনো একটা কিছু খেয়ে আপনি দেখেন যে আপনার পিরিয়ডটা হয় কিনা। না খেয়েছি, হইলে তখন আপনি কিছু টেস্টের বা এগুলো, আপনি কি ওজন বেড়ে যাচ্ছে? খেয়েছি কিন্তু প্রত্যেক মাসে বন্ধ করি, বন্ধ করার পরেও হয় না, পরে আবার স্টিকার দিয়ে চেক আপ করি। পিল খাওয়ার পরে হয় না? না। তাইলে আপনি একটু হরমোন টেস্ট করান, যে এটা কি আপনার কি খুব গরম লাগে বা শীত করে বা এই ধরনের কিছু আছে? খুব ঠান্ডা লাগে। আর এমনি গা জ্বালা পোড়া করে না? না গা জ্বালা পোড়া নেই। আমার মনে হয় আপনি একটা দুইটা টেস্ট করাই ফেলেন। আপনি কি কখনো ডাক্তার দেখাইছিলেন যে হরমোন টেস্ট করতে দিছে না বা না কিছু আমি না? টেস্ট করাইনি। আমার মনে হয় একটা থাইরয়েডের টেস্ট করাই ফেলেন, করায় তারপরে আমার মনে হয় নিকটবর্তী কোনো একটা কাউকে একটু দেখান, বা যেইভাবে হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোনে, যদি টেস্টগুলো করাইতে পারেন। যাই হোক, আপনি একটা ওষুধ লিখে নেন এখন, হ্যাঁ বলেন। নরম্যান্স। আপনি সকালে একটা রাতে একটা, এইভাবে আপনি 7 দিন খান। জি আচ্ছা। খেয়ে ছেড়ে দিয়ে দেখেন যে আপনার পিরিয়ডটা হয় কিনা। আরেকজন দেখি। আমার নাম হেনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি সমস্যা? আমার মিন্সের সমস্যা। আচ্ছা বয়সটা কত? 28। আচ্ছা একটু সমস্যাটা ভালো করে বলেন, ডাক্তার সাহেবকে বলেন। আমার খুব হালকা মিন্স, তাছাড়া কোনো সমস্যা নেই। এমনি আপনার বাচ্চার বয়স কত? আমি বিবাহিতা, কিন্তু ডিভোর্স করেছি। আচ্ছা, না কিন্তু আপনার পিরিয়ডটা কি প্রতি মাসেই হয়? হ্যাঁ প্রতি মাসে 28 দিনে 26 দিনে হয়, কিন্তু ক্লিয়ার না। ক্লিয়ার মানে কি কয়েকদিন হয় বা অনেক দিন হইতে থাকে নাকি? স্যার একদিন দেখা দেয়, তারপরে
আর দেখা দেয় না। মাসিকটা সবার যে একই রকম হবে বা 3 দিন হবে বা 5 দিন হবে ব্যাপারটা এরকম না। কারো কারো একদিনও হইতে পারে। এটা অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি কয় ঘন্টা ঘুমান, কেমন খাওয়া দাওয়া করেন, আপনার শারীরিক অন্য কোনো সমস্যা আছে কি না, তারপরে আপনার দুশ্চিন্তা আছে কি না, এই সমস্ত কিছুর একটা প্রভাব আপনার মাসিকের উপরে পড়বে। চেষ্টা করেন যেন খুব সময় মতো ঘুমানো, সময় মতো খাওয়া এবং বেশি দুশ্চিন্তা না করা বা কোনো সমস্যা থাকলে এটাকে সমাধান করা, তাইলেই আপনার এগুলি ঠিক হয়ে যাবে। কিন্তু এটা একদম হইতেই হবে 3 দিন বা 5 দিন, ব্যাপারটা এরকম না। একদিন পিরিয়ড টাইমলি হচ্ছে, এইটাই ঠিকই আছে। এখন আপনি ভালো ঘুমান, খাওয়া দাওয়া করেন, যে কোনো একটা ভিটামিন খেতে পারেন। বিয়ের আগে থেকেই এই সমস্যাটা, তো নাটোরে আমি ডাক্তারের কাছে গেছি, তারপরে ওষুধ খাইছি, কিছু হয়নি তেমন। তো এবারও খাইছি, বলছে কোনো সমস্যা নাই। যাই হোক, আপনি তাইলে একটা কোর্স করে দেখতে পারেন। আপনি এক কোর্স মার্বেলন খান মাসিকের 5ম দিন থেকে 21 দিন, খেয়ে দেখেন যে এবার পিরিয়ডটা হয় কিনা। আচ্ছা। বুঝতে পারছেন হেনাপা? জি আপা। হ্যাঁ, ওই যে মার্ভেলানিটা যেটা জন্ম নিয়ন্ত্রণ আচ্ছা, ঠিক আছে। ইয়ে হিসেবে আচ্ছা, বলে ঠিক না? আছে, ডাক্তার সাহেব লিখে দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, নুরনান আপা বুঝাই দিবে আমাদের। তারপরে কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম নূরজাহান। বলেন নুরজাহান আপা। আপা, আমার সমস্যা হচ্ছে ডান সাইডে, পেটের ডান সাইডে খুব ব্যথা, বুঝছেন? আর পেশাবের জায়গা চুলকায়, এই সমস্যা। আচ্ছা, পেটের ডান সাইডে ব্যথা। কিন্তু আপনি গর্ভবতী বললেন তো, নুরনাহার আপা বললেন কয় মাস? 6 মাসে পড়েছে। 6 মাস পরে। আপনি এমনি এই 6 মাসের মাথায় এই পর্যন্ত কি কোনো আলট্রাসোনোগ্রাম করছে? না, করিনি। আপনি অবশ্যই একটা আলট্রাসোনোগ্রাম করবেন। এটি কি আপনার প্রথম? না, একটা বাচ্চা আছে। আছে। আগেরটা কি নর্মাল হয়েছে না সিজার? নর্মালি। নর্মাল। জি। তো এখন আপনি অনেক সময় ইনফেকশনের কারণে, অনেক সময় সিস্টের কারণে এই সময় এগুলোর ব্যথা হইতে পারে। কিন্তু যেহেতু আপনার 6 মাস গর্ভবতী, আপনি একটু রেস্টেই থাকবেন যতটুকু সম্ভব। ভারী কাজ টাজ এগুলো অ্যাভয়েড করা। আর কোনো ওষুধ খাচ্ছেন? না। কোনো ওষুধ, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো কিছুই খান না? না, ডাক্তারের কাছে গেছিলাম ওই দিন নাটোর, ডাক্তার পাইনি যায়। যাই হোক, আপনি যে কোনো একটা ক্যালসিয়াম খাবেন, একটা আয়রন ট্যাবলেট খাবেন। স্যার, আমার মনে হয় ওনারটা একটু লিখেই দেন। আচ্ছা, ঠিক আছে। আপনি ক্যালবো ডি খান, ফিওফল অথবা জিপসিআই বা এগুলি একটা আয়রন ট্যাবলেট খাওয়া উচিত। আর ওই ব্যথার জন্য একটা ওষুধ লিখে নেন, নোসপা। স্যার, উনি মানে লজ্জা পাচ্ছে, পেশাবের জায়গাতে চুলকায়, এই সমস্যাটা অনেকেরই আছে। এই ওনার আচ্ছা, আপনি লবণ গরম পানি ব্যবহার করবে প্রতিদিন 2 থেকে 3 বার। জি। এফান ক্রিমটা দিনে 2 বার লাগাবে। আর লবণ গরম পানি, এইটাই হলো আসল চিকিৎসা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি স্যার। আর অবশ্যই উনি একটা আলট্রাসোনোগ্রাম করবে এবং আল্ট্রাসাউন্ড করে রক্ত শূন্যতা আছে কিনা দেখবে এবং রক্তে চিনি আছে কিনা দেখবে, ব্লাড সুগার এবং হিমোগ্লোবিন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা পরবর্তী রুগীতে যাই। আমি না। আসসালামু আলাইকুম খালা। আলাইকুম সালাম। খালা কেমন আছেন? ভালোই আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। কি সুন্দর করে ঘুমটা দিয়ে, শাড়িটা তো অনেক সুন্দর। শাড়িটা সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর করে হাসে। হ্যাঁ নুরনাহার আপা, জি, একটাও দাঁত নাই। একটাও দাঁত। খালার কি সমস্যা? খুব অসুবিধা, রোজা নামাজ করতেন না, উঠতে বসতে পারি না। প্রস্রাবের জায়গাতে সমস্যা, রোজা নামাজ করতে পারে না, ওই যে চুলকায়, আবার ঘায়ের মতো জরায়ু নিচের দিকে নেমে আসছে আর কি। ফুলা ফুলা করে। ও, ইউটেরাস নেমে আসছে। জি জি জি। আচ্ছা, খালা কতদিন ধরে এই সমস্যা? মেলা দিন থেকে ওই জিনিসটা বাড়া যায়, ভিতর থেকে বাড়া যায় বাহিরে। ওনার আচ্ছা, বয়স কত এখন? বয়স তো 70-80 হবে। 70-80। তো বললেন যে মেলা দিন ধরে, কত বছর ধরে যে এরকম? 2 বছর, মানে বুঝতেও পারছে না, বলতেও পারতেছে না। প্রথম এটার চিকিৎসা হচ্ছে, প্রথমে যে ঘাগুলো হয়েছে ওইখানে ওই যে ভয়েডিন বা বেটাডিন বা এগুলি দিয়ে ওইগুলিকে ড্রেসিং করতে হবে। যে কোনো একটা নার্স বা ওইখানে যদি কোনো ডাক্তার থাকে, ওই ঘাগুলাকে পরিষ্কার করতে হবে। আপনার একটা অ্যান্টিসেপটিক দিয়ে প্রতিদিন পরিষ্কার করে গজ দিয়ে ভিতরে দিয়ে রাখবে। হ্যাঁ, যত দূর সম্ভব ভিতরে।
আর হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক মুখে খাইতে দিতে পারেন, ডক্সিক্যাপ দিতে পারেন। ডক্সিক্যাপ টক্সিক্যাপটা কি মানে 100 পাওয়ারের তো একটা করেই খাক, উনি তো ছোটখাটো মানুষ, তো একটা করে 7 দিন। আর একটা দেন হইলো অ্যামোডিস বা ফ্লাজিল, 200 পাওয়ারের 3 বেলা 5 দিন। জি স্যার। সাথে একটা গ্যাসের ওষুধ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা স্যার। আমিনা খালার সাথে একটু কথা বলি। খালা, ডাক্তার দেখাইছেন কোনোদিন? ডাক্তার দেখাইছেন? দেখাইছিলাম। সারা জীবনে কয়বার ডাক্তারের কাছে গেছেন? একবার গেছিলাম নাটোর। একবার? হ্যাঁ, কি হয়েছিল তখন? বড়ি দিছিল খাইতে। না, তখন কি হয়েছিল? মানে একবার যে ডাক্তারের কাছে গেলেন, কি অসুখ হয়েছিল? এই ওষুধ লেগেছে। এই অসুখের জন্যই গেছিল। এইটার জন্য তখন বড়ি দিছিল। আর এই যে বাচ্চা কাচ্চা যে হইলো, তখন ডাক্তারের কাছে যান নাই? না না, ওইসব নাই। আগে যান নাই? কোনোদিন যান নাই? না। কেন? ভয় লাগে নাকি লজ্জা লাগে? ওই সময় প্রয়োজনই হয় নাই ওনাদের। আল্লাহ শরীরে শক্তি দিছিল ভালো। বাবা, খালা আমাদের জন্য দোয়া করেন। আপনি খুব সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ এখন ভালোই রাখবো, আল্লাহ এনে শক্তি দিব, জ্ঞান দিব, বুদ্ধি দিব। আচ্ছা খালা, এক ধরনের একটা রিং পাওয়া যায়। হ্যাঁ, ওইখানে যদি কোনো গাইনির ডাক্তার থাকে ওনাকে বলবেন ঢাকাতে এরকম রিং পাওয়া যায় প্লাস্টিকের, ওই রিংটা দিয়ে এটাকে ভিতরে দিয়ে রিংটা পরায় দিলে এটা আর বেরোবে না। কারণ ওনার এই বয়সে এটা আসলে তো চিকিৎসাটা অপারেশনের, কিন্তু এই বয়সে অপারেশন করা ঝামেলা। ওই রিংটা আমার মনে হয় পরায় দিলে উনি ভালো থাকবেন, আর বেরোবে না আর কি। কিন্তু নিয়ে যাওয়ার কেউ আছে সাথে? বাড়িতে ওনারে কে দেখে? আছে, ওনার মেয়ে আছে। তাহলে খালা, এই যে যেটা তো নিশ্চয়ই শুনলেন ডাক্তার সাহেব যেটা বলছেন, আবার তো টেলিভিশনেও নিশ্চয়ই আপনার মেয়েও দেখছে। তো আর ভারী কাজ করা যাবে না, আর উপর হয়ে ভারী উঠানো, এগুলি বাদ। এখন খালি ঘুরে বেড়াবেন, খাওয়া দাওয়া করবেন, আরাম করবেন, পান খাবেন, পাড়া বেড়াবেন। আচ্ছা আপা, খুব ভালো লাগতেছে কথা বলে। আমাদের মায়েরা বোনেরা খুব লজ্জা পাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। মানে আবার ওই বলতে একটু বোধ করতেছে। আমাদের হচ্ছে জননেত্রী শেখ হাসিনার অবদানে আমরা যে এই প্রত্যন্ত এলাকাতে আপনার সাথে কথা বলতে পারতেছি এবং এত বিশেষজ্ঞ একজন ডাক্তারের সাথে আমরা এই ব্যাপারে আলাপ করতে পারছি, খুবই গর্বিত। তথ্য প্রযুক্তির অবদানই আমরা পাচ্ছি এবং আমাদের জোসেফ ভাইয়ের আমাদেরকে এই আয়োজনটা করতে সহযোগিতা করছে, সাথে আরো আমাদের ভাইয়েরা আছে। আমি তো আপা আপনারে দেখে মুগ্ধ, এত ডাইনামিক। শুনেন, আপনারা আছেন দেখে বাংলাদেশ অনেকখানি মানে এতখানি এগিয়ে গেছে আপনাদের মতন নুরুন্নাহার আপাদের জন্য। দোয়া করবেন। আমরা শহরে বসে কে কি করলাম তার কিচ্ছু কোনো মূল্য নাই। আচ্ছা, আমরা পরের রোগীকে যাই, রোগীরতে যাই। হ্যাঁ, আমাদের পরবর্তী রোগী কোহিনুর। কোহিনুর খালা বলেন। আমার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, জোয়ানের সমস্যা, টিমার আছে। আপনার বয়স কত? বয়স 45। আপনি উনাকেও ক্যালসিয়াম দেন? ক্যালসিয়ামটাই টিউমার দেন? আছে উনি বলতেছে। এটা কি পরীক্ষা করে? টিউমার? জি, জ্বরে টিউমার কোথায়? কিভাবে বুঝলো? আলট্রাসোনোগ্রাম করে? জি জি, পরীক্ষা নিরীক্ষা করে বোঝা গেছে। আচ্ছা, ওনার কি মাসিকটা বেশি হয়? নাই, 2-3 বছর থেকে ওটা নাই আর কি। না, মানে ওনার কোনো সমস্যা না হইলে কিন্তু টিউমার নিয়ে এত চিন্তার কোনো কারণ নেই। বিটিরা কয় যে ওটার জন্য পায়ে ব্যথা, কোমরে ব্যথা। সেইটা টিউমারের জন্য না, এটা হলো ওনার বার্ধক্যজনিত খাওয়া দাওয়া, পুষ্টির অভাব, ক্যালসিয়ামের অভাব, দুধ জাতীয় জিনিসটা খেতে হবে। এখন থেকে গরম পানি দিয়ে গোসল করবেন আর ক্যালসিয়াম খান, আর মাঝে মধ্যে 1-2টা ব্যথার ওষুধ খাইতে পারেন যদি আপনি বেশি ব্যথা করে। শেক দিতে পারে, গরম পানির শেক। ওনাকে ক্যালসিয়াম দেন, 3 মাস ক্যালসিয়ামটা খাক। ক্যালবডি অথবা ব্যথার জন্য খেতে পারে ফ্লেক্সি, সকালে একটা করে ভরা পেটে খাবে এবং গরম পানি দিয়ে গোসল করবে, দুধ জাতীয় জিনিস খাবে, ক্যালসিয়াম খাবে। ঠিক আছে নুরুন্নাহার আপা? জি জি দিদি। পরের পেশেন্টকে সামনে আসতে বলেন। আপনার সাথে আমরা গল্প করতে থাকি এর মধ্যে। জি বলেন। শান্তি আসেন। ডক্টর জাকির রহমানই বলছিলেন আপনাকে দেখে। হ্যাঁ, যে মানে আমাদের তো এক রকমের ধারণা যে মনে হয় যে মাদ্রাসা, অনেক মহিলা মাদ্রাসাও আছে, তারপরে মাদ্রাসা বোধহয় মহিলা শিক্ষক নাই ইত্যাদি। তো আপনি আমাদেরকে একটু মানে এই প্রত্যন্ত এলাকার একটু চিত্রটা বলেন, যে মানে ডেভেলপমেন্টটা এখন তো অনেক অগ্রসর হয়েছে। মাদ্রাসা মানে তো সেই আগের পুরানা পদ্ধতির মাদ্রাসা না, তাই না? আমি তো হচ্ছে 2005 সালেই ঢুকছি।
আর এই বর্তমান সরকার তো মনে করেন মাদ্রাসা শিক্ষার উপর বেশি গুরুত্ব দিছে। আগে মাদ্রাসা শিক্ষা এবং হাই স্কুল শিক্ষার মধ্যে তফাৎ ছিল, কিছু বইয়ের, কিছু কারিকুলামের, সিলেবাসের। তবে বর্তমানে ওই কোনো আর তফাৎ নেই, একদম সেম কারিকুলাম, সেম বই পুস্তক, সেম বেতন, সেম সব কিছু। আচ্ছা, আরেকটা জিনিস যে এখন আমরা যে কথাগুলো বলতেছি যে প্রতিদিন রাত্রেবেলায় টক শো আমরা কটর করি আর কি না, সেটা বলি যে জাতীয় সঙ্গীত নাই, বাংলাদেশ সম্পর্কে আমরা মাদ্রাসার ছেলেমেয়েরা, মানে আপনার মাদ্রাসাটা নিশ্চয়ই ভালো আমি ধরে নিচ্ছি, কিন্তু সব মাদ্রাসায় তো আর আমাদের নুরুন্নাহারাপা নাই। মানে আপনি তো নিশ্চয়ই খোঁজ খবরগুলো রাখেন। আমরা জাতীয় পতাকাটা তুলতে অনীহা, তারপরে বাংলাদেশটা সম্পর্কে, এই দেশটা, তারপরে তো মাদ্রাসা স্কুল সবকিছু, সেই দেশটারে অনেক সময় অনেক মাদ্রাসা কর্তৃপক্ষ মানে না, মনে করে যে না এটা ঠিক না। আপনার মাদ্রাসায় জাতীয় সঙ্গীত হয় কিনা সেটা বলেন। মাদ্রাসা একদম বছরের প্রথম দিন থেকেই আমাদের একদম দেশের যা কর্তব্য আছে, আমরা পতাকা উত্তোলন, আমাদের হচ্ছে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, ওয়াদা পাঠ, মানে অ্যাসেম্বলি, আমরা সব কিছুই করাই। আমাদের মাদ্রাসা একদম সব কিছু নিয়মকানুন মেনেই চলে। এবং আমাদের আশেপাশেও মাদ্রাসার উপর যেহেতু ফোকাস, দেখা যায় যে আশেপাশের ওই হাই স্কুল প্রাইমারিতেই হয় না, কিন্তু আমরা মাদ্রাসা এমন কোনো দিবস নাই যেটা আমরা পালন না করি। সরকারের যত সুযোগ সুবিধা দিচ্ছে সেটা তো আমাদেরকে অবশ্যই সৎ ব্যবহার করতে হবে, এবং সুযোগ সুবিধা না দিলেও দেশের প্রতি তো আমাদের সম্মান প্রদর্শন করতেই হবে। দেশ আগে, তারপরে সব কিছু। আরেকটা জিনিস আমি জানি না, এটা আমি আমার রিপোর্টার হিসেবে আমার ইচ্ছা ছিল এগুলো নিয়ে একটু কাজ করার, হয়তো এখন তো অত বেশি বাইরে যেতে পারি না, যে অনেক মহিলা মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসা থেকে যারা মানে শিক্ষিত হয়ে আমাদের অনেক মায়েরা বের হন, তারা কোথায় কাজ করেন, কি কাজ পান, তাদের সুযোগটা কি, কাজের সুযোগটা কি, মানে সেটা হলে ভালো, নাকি তার পাশাপাশি ভোকেশনাল কিছু বা তথ্য প্রযুক্তি নিয়ে কিছু পড়লে ভালো ছিল, মানে ওনাদের কাজের সুযোগটা কোথায়? মানে মহিলা মাদ্রাসা ওটা হচ্ছে ওই যে ওই হাফেজি, যেটা হাফেজি মহিলা, ওরা তো মুখস্থ করায়, তারপরে এসে আবার আমাদের মাদ্রাসাতে ভর্তি হয়। যেমন অনেক হাফেজরা এসে আমাদের মাদ্রাসাতে ভর্তি হয়। এখানে তথ্য প্রযুক্তি, এখানে ইংলিশ, বাংলা সব কিছুই আছে, এবং স্বাভাবিক শিক্ষা, সাধারণ শিক্ষার মতো আমাদের এখানে শিক্ষা গ্রহণ করে। কিন্তু আমরা যে ঢাকা থেকে যদি চট্টগ্রাম যাওয়ার রাস্তাটা যদি ধরি, এখানে ডাইনে বাই মানে অনেক, এবং প্রত্যন্ত এলাকায় যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ইত্যাদি, নোয়াখালী তো ভর্তি, তো অনেক মহিলা মাদ্রাসা আমরা দেখি। আমরা আসলে নিশ্চয়ই পড়াশোনার জন্য, কিছু একটা শেখার জন্য, তারা ভবিষ্যৎ গড়ার জন্য পড়াশোনাটা করেন, মাদ্রাসায় গিয়ে করেন। তা আমাদের এই মায়েদের, এই মেয়েদের সুযোগটা আসলে কোথায়, সেইটা আমি জানার জন্য মানে আমি আগ্রহী। পরে রেখা, হ্যাঁ রেখা, বয়সটা কত? আপা 35 বছর। সমস্যা বলেন। আমার এই মাসিকের জায়গায় মাসিকের সমস্যা, সাদা চাপ ভাঙে এবং চুলকায় খুব। আচ্ছা, এটার ট্রিটমেন্টটা আমরা আগেও দিছি, কিন্তু আপনি লবণ গরম পানি প্রতিদিন 3 বার করে ব্যবহার করবেন, জায়গাটা ধুবেন, ঠিক আছে? হ্যাঁ, ওই যে ডক্সিক্যাপ দিছিলাম, 2 বেলা করে খাবে ডক্সিক্যাপ। 2 বেলা 7 দিন। স্যার ওনার ওই বায়ুপথেও সমস্যা আছে। না, একটা শেষ করেন না, আপনি ওষুধটা লেখা শেষ জি করেন। স্যার, লেখছে ডক্সিক্যাপ লেখছে। তারপরে লেখেন অ্যামোডিস 3 বেলা 5 দিন, এবং এই 2টা ওষুধ স্বামী স্ত্রী একসাথে খাবে। জি। আর ওই যে একটা এফান ক্রিম দিছিলাম, ওই ক্রিমটাও ব্যবহার করবে, আর লবণ গরম পানি। ওনার আরেকটা প্রবলেম হচ্ছিল যে পায়ুপথে ঘা ফাটা অবস্থা, ওই যে মানে কষা, পায়খানা কষা। ডাক্তারে গেছিলাম নাটোর, যাওয়ার পর অপারেশনের কথা বলছিল, তো কয় এখনো ছোট আছে, আপনি ওষুধ খান, খাইলে ঠিক হবি। ওই ওষুধ খাওয়ার পর কয়দিন ভালো হয়েছিলাম, এখন আবার সমস্যা দেখাই দিছে। না, আপনার সবচেয়ে প্রধান কাজ হচ্ছে ইসুপগুলের ভুসি খাবেন, পায়খানাটা নরম রাখবেন, ঠিক আছে? এবং এটা আজীবন খাবেন, ইসুপগুলের ভুসি, বুঝতে পারছেন? একটা অয়েন্টমেন্ট লেখেন, এরিয়ান, ভিতরে ঘায়ের মতন হয়েছে। হ্যাঁ, ওই জায়গাতেই এই ক্রিমটা ব্যবহার করবেন রাতে ঘুমানোর সময়, ঠিক আছে? হ্যাঁ। আর গরম পানি তো, লবণ গরম পানি তো ব্যবহার ওইখানেও করবেন। পরের পেশেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রেহানা বলতেছি। আমার জ্বরাইতে সমস্যা, জমা রয়েতে গামাছির মতন ছোট ছোট হয়, চুলকায় খালি। ঘা? হ্যাঁ, না ঘাও হয় নাই, গামাছির মতো ছোট আছে আর কি, চুলকায়। এমনি কি জ্বালা পোড়া করে বা চুলকায়?
হ্যাঁ হ্যাঁ ওই যে লবণ গরম পানি তো এটা ব্যবহার করবেনই, হ্যাঁ আর একটা ট্যাবলেট আছে এফান ভিতরে দেওয়ার একটা ট্যাবলেট আছে, এটা 5 দিন ব্যবহার করবে। ট্যাবলেটটা এটা ভিতরে ব্যবহার মাসিকের করা। রাস্তায় ব্যবহার করবে। হ্যাঁ, ফ্লুগাল একটা ওষুধ আছে, ফ্লুগাল, এটা 2 বেলা খাবে 5 দিন 50 পাওয়ারের। কিন্তু আপনি সব সময় লবণ গরম পানি ব্যবহার করবেন এবং লবণ গরম পানিতে বসারও চেষ্টা করবেন বোলের মধ্যে। আচ্ছা ঠিক আছে। আমি আরেকবার নাটোর বড় ডাক্তারের কাছে গেছিলাম মিশনে, তো ডাক্তারে বলছিল যে আপনি অপারেশন করেন বা অপারেশন করার বৈধতা বইলেও আবার বলছিল যে আপনার এই ওষুধগুলো দিয়ে দেয়, কোর্সটা আপনি শেষ করেন, শেষ করে যদি আপনার অপারেশন করা না লাগে তাহলে আর করবো না। তা আমার ওই না, কোর্সটাও এটা শেষ ছোট ছোট গোটার তো অপারেশন করতে হয় না, আপনি এইটাকে ওইভাবে চিকিৎসা করতে থাকেন। আমি ওষুধ খাই আমার ভালো হয়ে গেছিল, আবার কিছুদিন থেকে না, কিন্তু এটা এই লবণ গরম পানি ক্রিম এগুলি ব্যবহার করতেই থাকবেন, সবসময় লবণ গরম পানি ব্যবহার করবেন যেন ভবিষ্যতে না হয়, হইলে তো ওষুধ খাইতেই হবে আপনার। হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে। মর্জিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, আমার মেন্স হওয়ার আগে খুব পেট ব্যথা করে, তল পেট খুব কম, না হলে মনে করেন যে চলে, এমন খুবই কম, দেখাই যায় না। তারপরে আমার একটা মেয়ে হয়েছে 8-9 বছর ধরে, আমি একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করি, হয় না, এর জন্য মেলা ওষুধপাতি খাইছি। না, এখন এই ব্যথাটা আপনার যাবে যদি আরেকটা বাচ্চা নিতে পারেন। হ্যাঁ, আমার মনে হয় আপনি বাচ্চাটা নেওয়ার জন্য এই চিকিৎসাটা অব্যাহত রাখেন, কিভাবে করতে হবে, কি ওষুধ খাইতে হবে, কি নিয়ম মানতে হবে। হ্যাঁ, আর ওই মাসিক হওয়ার ঠিক যখন ব্যথাটা শুরু হয় সেই দিন থেকে আপনি ওষুধ শুরু করবেন। হ্যাঁ, সোনা 500 পাওয়ারের 2 বেলা ভরা পেটে। জি স্যার। এটা কি ওনার মানে এই ইনফার্টিলিটি, এন্ডোমেট্রিওসিস, মানে এটা পিরিয়ডের আগে ব্যথাটা, সাধারণত এন্ডোমেট্রিওসিস একটা রোগ আছে যেটা থেকে যে চকলেট সিস্ট হয় বা জ্বরে ওটা আস্তে আস্তে বড় হইতে থাকে, তখন ব্যথা হয়, তারপর আস্তে আস্তে এক সময় যে পিরিয়ডটাও বেশি হইতে থাকবে এবং এটা বেশি গাঢ় হয়ে গেলে তখন আবার বাচ্চা হইতে চায় না। তো এটা সিচুয়েশনটা একটু জটিল, যদি প্রথম থেকে ভালো চিকিৎসা না দেওয়া হয় তাহলে পরবর্তীতে যায় এটাকে খুব নিয়ন্ত্রণ করা কঠিন। যেহেতু ওনার একটা বাচ্চা অলরেডি আছে, সেই ক্ষেত্রে আরেকটা বাচ্চার জন্য আর একটু জোরালো চেষ্টা করে বাচ্চাটা হয়ে গেলে যে ওনার এসব ব্যথা ট্যাথা কিন্তু খুব একটা থাকবে না, কারণ এটার মূল ট্রিটমেন্টটাই হচ্ছে পিরিয়ডটা বন্ধ রাখা। আর বাচ্চা কনসিভ করলে 1 বছর যে পিরিয়ডটা বন্ধ থাকে, এই সুযোগে ওই জিনিসগুলো অনেকটা নিস্তেজ হয়ে যায় এবং তখন মোটামুটি অনেকে একদমই ভালো হয়ে যায়, অনেকের হয়তো আবার 4-5 বছর পরে দেখা দিতে পারে, কিন্তু মোটামুটি ভাবে উনি ভালো থাকবেন। মানে উনি বলছেন যে অনেকদিন ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন, সেটা হচ্ছে না। সেটা আরেকটু মানে গভীরে যায় দেখতে হবে যে আসলে কারণটা কি। যেহেতু আপনার তো একটা বাচ্চা আছে এবং আমার তো মনে হয় যে সব সম্ভাবনাই আছে, শুধু একটু গুছানো যে কোথাও কোনো সমস্যা আছে কিনা এটা বার করা আর কি। বন্ধাত্ব নিয়ে কাজ করে এরকম একটা ডাক্তার আপনার দেখাইতে হবে, এরকম এমনি দেখাইলে হবে না। আমি ডাক্তার দেখাইছিলাম নাটোর, বলছে যে ওষুধ 3 মাস খাওয়া লাগবে, খাওয়ার পরে। হ্যাঁ, এরকম ওষুধ অনেক আছে, ধরেন মাসিকের 2য় দিন থেকে 5 দিন খাবেন, এই করবেন ওই করবেন, কিন্তু সাথে সাথে সমস্যাটাও খুঁজতে হবে যে আসলে বিশেষ কোনো কারণ আছে কিনা যেই কারণে বাচ্চাটা হচ্ছে না। তো ওইগুলো বার করে দেখা দরকার। আসলে এটা স্বামী স্ত্রী দুজনেরই চিকিৎসা করা উচিত। নুরনাহার আপা, আমরা পরের পেশেন্ট দেখে। আচ্ছা, পরবর্তী আমাদের পেশেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামটা বলেন। ফিরোজা। ফিরোজা, কি হয়েছে খালা বলেন? আমার সমস্যা ওই মাজা ব্যথা করে, আবার ওই জ্বরের জায়গা ফুলে যায়, আবার ব্যথা করে, জ্বালাপোড়া করে। জ্বালাপোড়া করে, হ্যাঁ ব্যথা করে, ওই ওই জায়গা ঘায়ের মতো হয়ে যায়। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, 1 ছেলে 1 মেয়ে। নুরনাহার আপা, আপনি ওই যে লবণ গরম পানি, তারপর সাদা স্রাবের অন্যান্য যেসব ট্রিটমেন্টগুলো দিছি ওইটা ওনাকে দেন। শুধু ওনার যদি ঘাও হয়ে গিয়ে থাকে তাইলে ক্রিমটা, জি, পবি সেফ ক্রিমটা দিবেন বা বেটাডিন। আর অন্য ট্রিটমেন্টগুলো সাদা স্রাবের যে যাদের দেওয়া হয়েছে ঠিক ওই রকম ভাবে ওনাদেরকেও দেন। ধন্যবাদ। আমার একটা নানি আসছে, এখন আমাকে বলতেছে আমাকে একটু বলা, আমার কথাটা একটু বলা। আচ্ছা, নানি, নুরনাহার আপার নানি, শুনি। ওই ব্যথা বেদনা, এই পায়ের ব্যথা, মাজার ব্যথা, এগুলাই স্যার একই। আচ্ছা, বয়স বেশি তো, 80-90 বছর হয়ে গেছে।
80 বছর? জি। নানুর ওষুধগুলো লেখেন। নানুকে ক্যালসিয়াম দিবেন, ক্যালসিয়াম দেন। আর একটা ভিটামিন দিবেন ফিলওয়েল গোল্ড বা ফিলওয়েল সিলভার। এই 2টা ওষুধ খাবে, গরম পানি দিয়ে গোসল করবে, গরম পানি সেক দিবে। নানু আসসালামু আলাইকুম। নানু ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। আপনার ওষুধের কথা বলছে ডাক্তার, সমস্যা আমরা জানি, ওষুধও দেওয়া হয়ে গেছে। নানু দোয়া করবেন এবং আপনি ভালো থাকবেন, যত্ন নেবেন। আমরা শেষ করব নুরুন্নাহার আপা, আমরা শেষ করব। অনেক অনেক ধন্যবাদ। এবং আমি মুগ্ধ, আপনাদের মায়েদের সঙ্গে কথা বলে মুগ্ধ, আপনার সঙ্গে কথা বলে মুগ্ধ। এবং অনেক সচেতন মা এখানে আছেন, সচেতন মা খালারা সবাই আছেন এবং নিজেরা নিজেদের যত্ন যেভাবে করেন, সচেতনতাই আসলে রোগকে অনেকখানি দূরে রাখে, নিশ্চয়ই সেটা আমরা জানি। আর এরকম নুরুন্নাহার আপার মতো এরকম আপা যদি থাকেন, শিক্ষক যদি থাকেন, সমাজের মধ্যেও কোনো রোগ বালাই ঢুকবে না, তাই না? জি, চেষ্টা করি যতটুকু সহযোগিতা করা। আমরা আমাদের মেয়েরা, আমাদের নুরুন্নাহার আপারা অনেক অনেক বিপদ থেকে বাংলাদেশকে রক্ষা করবে, আমরা এটুকু বিশ্বাস রাখি। স্যার, আপনি শেষ মন্তব্য কিছু করবেন কিনা? আমরা শেষ করব। সবাই ভালো থাকবেন। জি স্যার। ওকে নুরুন্নাহার আপা, থ্যাংক ইউ অনেক আমাদের সঙ্গে থাকবার জন্য। ডক্টর, এই প্রত্যন্ত এলাকার এত সমস্যাগুলো শোনার জন্য আমরা খুবই আমরা কি বলবো, মানে বলেই শেষ করতে পারবো না, এতই ভালো লাগলো। আমাদের তথ্য প্রযুক্তির অবদান, আমাদের নেত্রীর অবদান, আমাদের সরকারের অবদান, আমরা খুবই খুশি, আমরা খুবই আনন্দিত। আপনার সাথে কথা বলতে পেরে সবাই আনন্দিত আমাদের, এবং এমন একজন স্যারের সাথে কথা বলতে পেরে আমরা সবাই খুবই খুশি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা অনেক আনন্দিত, আমরা অনেক উপকৃত হয়েছি আপনার সঙ্গে কথা বলে, আলোচনা করে। এবং আশা করি আমরা সবাই মিলে আমাদের এই জঙ্গিবাদ ইত্যাদি রোগবালাই সবই আমরা দূর করব, তাই না? আমরা সচেতন থাকবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর জাকির রহমান, ধন্যবাদ দর্শক যারা ছিলেন আমাদের সঙ্গে আজকের এই কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। আগামী সপ্তাহে আবারও বাংলাদেশের অন্যান্য কোনো একটা জায়গায়, অন্য কোনো প্রত্যন্ত জায়গায় সংযুক্ত হব। আর আপনারা আমাদের সঙ্গে সবসময় থাকুন, এটি নিউজের সঙ্গে সংযুক্ত থাকুন।